বলছিলাম কি দাদা, থাকবে না বার্সেলোনা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে না দাদা। লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে পারবে না বার্সেলোনা দাদা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 এই 30 গুনতে গুনতে বার্সেলোনাকে দাদা টপকে রিয়াল মাদ্রিদ ওই লা লিগাটা নিয়ে যাবে দাদা। পারবেন না, আপনারা এটা ধরে রাখতে পারবেন না দাদা। আবে হালায় সাফাবাজি কম কর, আজকে তো 3 পিস খাইছিস। আচ্ছা, যাই হোক, বাই দ্য ওয়ে একটু পান করতেছিলাম তো। গত রাত্রে রিয়াল মাদ্রিদের একটা ম্যাচ ছিল রায়ো ভালকানোর সাথে, যে ম্যাচটা শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ 3-3 গোলে ড্র করেছে। আর এই 3-3 গোলে ড্র করার পরে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের 1 নম্বরে উঠতে পারলো না। এই ম্যাচটা যদি রিয়াল মাদ্রিদ জিততে পারতো তাহলে নিঃসন্দেহে বার্সেলোনাকে টপকে 1 পয়েন্টের বেশি এগিয়ে থেকে রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে পয়েন্ট টেবিলের 1 নম্বরে উঠে যেতে পারতো। বাট রিয়াল মাদ্রিদ সেই কাজটা করতে পারে নাই, তারা ম্যাচটা ড্র করেছে, যার কারণে এই মুহূর্তে লা লিগার পয়েন্ট টেবিলে তারা 2 নম্বরে অবস্থান করতেছে। এখন যদি আমরা লা লিগার পয়েন্ট টেবিলটা দেখি তাহলে দেখতে পারবো যে 17 ম্যাচ শেষে বার্সেলোনা 38 পয়েন্ট নিয়ে 1 নম্বরে, 17 ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ 37 পয়েন্ট নিয়ে 2 নম্বরে, 16 ম্যাচ শেষে অ্যাথলেটিকো মাদ্রিদ 35 পয়েন্ট নিয়ে 3 নম্বরে রয়েছে। এখন আজকে রাত্রে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের আরো একটা ম্যাচ আছে, তারা যদি ওই ম্যাচটা জিততে পারে, আজকে রাত্রে সম্ভবত হেতাফের বিপক্ষে ম্যাচ রয়েছে, ওই ম্যাচটা যদি তারা জিততে পারে তাহলে তারা কিন্তু পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে যাবে, অর্থাৎ রিয়াল মাদ্রিদ 3 নম্বরে নেমে যাবে। কারণ তাদের পয়েন্ট কিন্তু এখন অ্যাথলেটিকো মাদ্রিদের 35 আর রিয়াল মাদ্রিদের পয়েন্ট হচ্ছে 37। তো তাদের সঙ্গে আরো 3 পয়েন্ট যোগ হলে, অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে যদি আরো 3 পয়েন্ট যোগ হয় তাহলে তারা 38 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে যাবে। সো এটা হচ্ছে বর্তমানে পয়েন্ট টেবিলের সিনারি। এখন আমরা গতকালকের ম্যাচটার দিকে আসি। ভাই, গতকালকের ম্যাচটার কথা কি বলবো। রিয়াল মাদ্রিদ, আমি জানতাম, হ্যাঁ আপনারা অনেকেই বলবেন যে ভাই এটা কোন রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ লাস্ট 2 ম্যাচে 5-5টা গোল কনসিড করছে। কোন ধরনের রিয়াল মাদ্রিদের সঙ্গে তো আমরা পরিচিত নই। মানে এটা একেবারে ইম্পসিবল রিয়াল মাদ্রিদ সর্বশেষ 2 ম্যাচে 5টা গোল কনসিড করবে। তো আপনারা হয়তো অবাক হয়ে গেছেন, বাট এই জায়গায় কিন্তু আমি অবাক হই নাই। কারণ কি জানেন? কারণ দেখুন, বর্তমানে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনে আছে, ডিফেন্স লাইনে একমাত্র প্রপার সেন্টার ব্যাক কে আছে? এই জায়গায় অ্যান্টনিও রুডিগার ছাড়া আর কোনো সেন্টার ব্যাক দেখাইতে পারবেন? এই জায়গায় আমাদেরকে খেলাইতে হইতেছে চুয়েমিনিকে দিয়ে সেন্টার ব্যাকে। রাউল এসেন্সিওকে এই জায়গায় ট্রাই করছে, বাট তিনি বেশ কয়েকটা মিস্টেক করছেন, যার কারণে তাকে আর ফার্স্ট ইলেভেনে নেওয়া হয় না। সো এখন আমাদের যদি ইনজুরির লিস্টটা দেখেন তাহলে দেখতে পারবেন যে আমাদের মেইন ডিফেন্ডার যিনি কিনা রুডিগার্ডের সঙ্গে জুটি বেঁধে খেলে, অ্যাডার মিলিতাও সেই ইনজুরিতে। তারপর হচ্ছে আপনার দানি আলবা আলবা যিনি রাইট ব্যাক এবং সেন্টার ব্যাকে খেলতে পারেন, সেও ইনজুরিতে। আমাদের দানি কারবাহাল নাই, সেও একটা ইনজুরি পিক করেছে, পুরো সিজন মাঠের বাইরে। আমাদের এইখানে অ্যাডার মিলিতাও পুরো সিজন মাঠের বাইরে। সো এখন আমাদের কোনো ডিফেন্স লাইন নেই। শুধু কি ডিফেন্স লাইন, আমাদের মিডফিল্ডও নাই। মিডফিল্ডে এই জায়গায় আমাদেরকে লুকা মদ্রিচকে দিয়ে শুরু করাইতে হয়েছে। যখন টনি ক্রোস এই টিমটা থেকে অপশন নিলেন তখন থেকে আমাদের মিডফিল্ডের অবস্থা আহামরি তেমন একটা ভালো না। হ্যাঁ, মিডফিল্ডার হিসেবে এই জায়গায় ফেদেরিকো ভালভার্দে বারবার গোল পাইতেছে, এই জায়গাতে জোট বেলিংহাম বারবার রিয়াল মাদ্রিদকে উদ্ধার করতে পারতেছে। বাট পুরো সিজনে রিয়াল মাদ্রিদের ট্রফি ক্লেম করার জন্য তো তারা একের পর এক গোল করতে পারবে না, কারণ তারা মিডফিল্ডার। সো এই জায়গায় মিডফিল্ডারদের যে কাজটা সেটা হচ্ছে একের পর এক থ্রো পাস ক্রিয়েট করা, লফটেড পাস ক্রিয়েট করা, যেটা এখন রিয়াল মাদ্রিদের মধ্যে মিসিং রয়েছে। যেখানে আমরা গত সিজনেও দেখেছি যে টনি ক্রুস একের পর এক দুর্দান্ত বল দিত মিডফিল্ড থেকে, বাট এই জিনিসগুলো আমরা এখন মিস করি, যার কারণে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডে তেমন একটা ডোমিনেট করতে পারতেছে না। এখন আমাদের যে অবস্থাটা সেটা হচ্ছে, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে অন্তত পক্ষে রিয়াল মাদ্রিদের একটা সেন্টার ব্যাক লাগবেই, মানে টপ ক্লাস সেন্টার ব্যাক লাগবে। এখন আমাদের রাইট ব্যাক নাই ভালো মানের, যদিও এই জায়গায় লুকাস ভাস্কেস দিয়ে কাজ চালানো হইতেছে, মাঝে মাঝে ফেদেরিকো ভালভার্দেকে দিয়ে কাজ চালানো হইতেছে। আমাদের নাই, আমাদের লেফট ব্যাক নাই। লেফট ব্যাকে ফ্রাঙ্ক গার্সিয়া যে কাজটা করছে গতকালকে, মানে সে উইং ব্যাক হিসেবে খেলতেছে, এত পরিমাণ ওর মোটামুটি স্পিড ভালো। সে দেখলাম যে বারবার উইং ব্যাক হিসেবে খেলতেছে, যে পরিমাণ উপরে উঠতেছে সেই পরিমাণ নিচে নামতেছে। বাট ফার্স্ট গোলটার কথা যদি বলেন, ভাই ফ্রাঙ্ক গার্সিয়াকে যেভাবে ডুস দিয়ে ক্রসটা করা হয়েছে, ওই ক্রস থেকে রিয়াল মাদ্রিদ ম্যাচে 4 মিনিটে গোলটা কনসেপ্ট করছে। বাট হ্যাঁ, বুঝে নিলাম যে ফ্রাঙ্ক গার্সিয়া উইংব্যাক হিসেবে খেলেছে, কিন্তু তাকে যে ডুসটা দেওয়া হয়েছে, মানে
প্লেয়ারটাকে যেভাবে কাটিয়ে কুটিয়ে উপর দিয়ে মনে করেন যে একটা ক্রস করছে, ওই ক্রসটা এই জায়গা থেকে প্রত্যাশা ছিল না। এখানে যদি ভালো মানের লেফট ব্যাক থাকতো তাহলে হয়তো বা এমন ধরনের ওই ক্রসটা আসতো না, আর ওইখান থেকে সেট পিসে গোলটাও কনসিড করতে হতো না। এখন আমরা যদি সেট পিসের কথা বলি, ভাই কি বলবো, সেট পিসে এই ম্যাচে তিনটা গোল রিয়াল মাদ্রিদ সেট পিসে গোল কনসিড করছে। ফার্স্ট গোলটা সেট পিসে, দ্বিতীয় গোলটা সেট পিসে, লাস্ট গোলটাও সেট পিসে। ভাই লাস্ট গোলটার কথা কি বলবো, এই জায়গায় চুয়েমিনি রুডিগার ওই প্লেয়ারটাকে মার্কই করতেই পারে না, যে প্লেয়ারটা গোল করছে। আপনার ডি বক্সের একটু উপর থেকে রান করে ঠাস করে ডি বক্সে ঢুকে গেলেন, আর ওইখানে তিনি একটা গোল দিয়ে দিলেন, মানে প্লেয়ারটাকে মার্কই করতে পারে নাই। সো এটা গেল আমাদের দুর্বলতা, যে দুর্বলতার কারণে আমরা এই ম্যাচটাতে ড্র করেছি। এখন আমরা এই ম্যাচে রিয়াল মাদ্রিদের ভালো পয়েন্টের দিকে আসি, যেগুলো আপনার রিয়াল মাদ্রিদের গুড সাইড। দেখুন, রিয়াল মাদ্রিদ ম্যাচে 4 মিনিটে গোল কনসিড করে পিছিয়ে গেছে, এটা আমি নর্মাল ভাবে নিয়েছি। তারপর যখন রিয়াল মাদ্রিদ ম্যাচের 36 মিনিটে আরো একটা গোল কনসিড করলো, তখন আমি ভাবলাম যে হয়তো রিয়াল মাদ্রিদ সেকেন্ড হাফে কামব্যাক দিবে, মানে এটা আমার একটা ধারণা ছিল। হ্যাঁ, আমরা গোল কনসিড করছি, বাট আমরা এই ম্যাচটাতে অন্তত ফাইট ব্যাক দিতে পারবো। সো ফাইট ব্যাক দিতে পারবো এমন ধরনের চিন্তা ভাবনা যখন আমার কাছে আসতেছিল, তখন দেখলাম যে ভাই মাত্র দুই গোল কনসিড করার পরে মাত্র 9 মিনিটে, মানে ওই দুইটা গোল কনসিড করার পরে মাত্র 9 মিনিটের মধ্যে রিয়াল মাদ্রিদ মেসি ফিরেছেন, যেখানে ব্রেক থ্রো এনে দিয়েছিলেন ফেদেরিকো বালভার্দে। আর্দা গুলারের একটা ফার্স্ট থেকে দুর্দান্ত রকেট শুটে একটা গোল করেছেন, এটাকে অনেকে রাইজিং শুট বলে। সো ওই ম্যাচের 39 মিনিটে তিনি এই গোলটা করেছেন। এই গোলটা করার পরে ম্যাচের 45 মিনিটে অর্থাৎ প্রথম হাফের শেষের দিকে এসে জুড বেলিংহাম রদ্রিগোর একটা অসাধারণ ক্রস থেকে হেড দিয়ে গোল করে। সো এটা হচ্ছে ম্যাচের রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গোল, যে গোলটার মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদ ম্যাচে কামব্যাক করেছিলেন। দেখুন, রিয়াল মাদ্রিদ যখন কামব্যাক করেছিল তখন আমরা সবাই ভেবে নিয়েছিলাম যে এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিততে চলেছে, আর এই ঠিক কাজটাই কিন্তু রিয়াল মাদ্রিদ করে যাচ্ছিল। যেখানে আমরা দেখেছি যে ম্যাচের 56 মিনিটে অর্থাৎ দ্বিতীয় হাফে নেমে ম্যাচের 56 মিনিটে রদ্রিগো আর্দা গুলারের অ্যাসিস্ট থেকে দুর্দান্ত একটা গোল করেছেন। ভাই যে গোলটা করেছেন বাঁ পায়ে, এটা আপনার ওই রদ্রিগোর উইক ফুট বলতে পারেন। উইক ফুটে রদ্রিগো যে শুটটা নিয়েছেন, মানে এটার জন্য তাকে বাহবা দিতে হবে। এখন আমরা রদ্রিগোর কথা বলি। দেখুন, রদ্রিগো অনেক দিন ধরে ইনজুরিতে ছিলেন, আর ইনজুরি থেকে ব্যাক করে তিনি তেমন পরিমাণ খেলার সুযোগ পাইতেছিলেন না। কখনো সাবস্টিটিউট হিসেবে খেলতেছেন, কখনো বেঞ্চে বসে থাকতেছেন। আবার এই ম্যাচটাতে কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়রকে ফার্স্ট 11-এ না রাখার কারণে তাকে কিন্তু এই ম্যাচটাতে স্টার্ট করানো হয়েছে। আর স্টার্ট করানোর পরে তিনি দেখাই দিলেন যে এখনো রিয়াল মাদ্রিদের টপ ক্লাস একজন ফুটবলার সে, মানে তাদের কোনো সন্দেহ নেই। মানে তিনি যেই পরিমাণ ড্রিবল করেছেন, যেই পরিমাণ একের পর এক চান্স ক্রিয়েট করেছেন, যেভাবে বারবার বলে টাচ করেছেন, সেটা এক কথায় দুর্দান্ত ছিল। তো এখন আমরা যদি এই ম্যাচে তার চান্স ক্রিয়েটটা দেখি, তাহলে দেখতে পারবো যে তিনটা চান্স ক্রিয়েট তিনি করেছেন, যেখানে একটা ছিল বিগ চান্স ক্রিয়েট। এখন মোটামুটি প্লেয়ারটা যেই পরিমাণ ড্রিবল করেছে, মানে অপোনেন্টের ডিফেন্ডারকে যেভাবে একের পর এক পরাস্ত করেছে, যে খেলাটা আমি দেখলাম, এই ধরনের খেলা রদ্রিগোর কাছ থেকে আমরা অনেক দিন ধরে মিসিং পাইতেছিলাম, বাট আজকে রিয়াল মাদ্রিদের হয়ে সেই দেখাই দিয়েছে। এখন আমরা যদি এই ম্যাচের স্টেজটার কথা বলি, তাহলে দেখতে পারবো যে রিয়াল মাদ্রিদ 66% বল দখলে রেখে 13টা শুট নিয়েছেন, যে 13টা শুটের মধ্যে 6টা ছিল অন টার্গেট, আর ওই 6টা অন টার্গেট থেকে 3টা গোল তারা আদায় করে নিয়েছে। এখন আমরা যদি রায় বালকানোর কথা বলি, তাহলে দেখতে পারবো যে তারা নিজেদের ঘরের মাঠে 34% বল দখলে রেখে তারা 14টা শুট নিয়েছে, আর 14টা শুটের মধ্যে তাদের ফার্স্টটা ছিল অন টার্গেট, ওই ফার্স্টটা অন টার্গেট শুটের মধ্যে তারা তিনটা গোল আদায় করে নিয়েছে। সো এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের এবং রায়ো ভালকানোর যে ম্যাচটা ছিল এই ম্যাচের দৃশ্য। এখন রিয়াল মাদ্রিদের বর্তমান যে অবস্থা দেখতেছি, তারা লা লিগাতে পয়েন্ট হারাইতেছে, যদিও এখন তারা চ্যাম্পিয়ন্স লিগে মোটামুটি একটা ম্যাচে জিতে একটু ভালো অবস্থানে আছে, তারপরে তারা 20 নম্বরে রয়েছে। সো রিয়াল মাদ্রিদের এখন বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগাতে যে অবস্থা, এই অবস্থা দেখে মানে আশা করার মতো কোনো ধরনের সুযোগ কিন্তু আমি দেখতেছি না। সম্ভবত লা লিগাটা তারা পাবে কিনা তাতে সন্দেহ রয়েছে। অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগে তো যাচ্ছে তাই অবস্থা। সো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, এখন আমাদের ডিফেন্ডার দরকার। আমাদের ফরওয়ার্ডরা একের পর এক গোল করতেছে, ফরওয়ার্ডরা মিডফিল্ডাররা গোল করতেছে, বাট আমাদের ডিফেন্ডারদের কারণে আমাদের ম্যাচগুলো হাতছাড়া হইতেছে। তো দেখা যাক সামার ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদ কি করে, কোনো ডিফেন্ডার কিনে কিনা। অন্তত আমাদের এখন 3টা ডিফেন্ডার লাগতেছে, রাইট ব্যাক, লেফট ব্যাক, অন্তত একটা ভালো মানের সেন্টার ব্যাক লাগতেইছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ।